সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্ল্যাকবোর্ড পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটি খুব মজার বিষয় অর্থাৎ আনত তলে বস্তুর গতি নিয়ে কথা বলবো। আমরা সবাই স্বাভাবিক অর্থাৎ আনুভূমিক তলে যখন বস্তু চলে তখন তার গতি নিউটনিয়ান সূত্র এবং ইত্যাদি দিয়ে খুব সহজে সলভ করতে পারি, কিন্তু যখনই বস্তুটি একটি বাঁকানো তল, র্যাম্প বা হেলানো তল দিয়ে গতিশীল হয় তখন আমাদের একটু প্রবলেম হয়। তো আমরা আজকে দেখব যে এই প্রবলেমটা আসলে কিভাবে খুব সহজে সমাধান করা যায়। আমরা অনেকেই জানি যে বস্তু যখন আনত তলে থাকে তখন বস্তুটি একটি হেলানো তলে আছে, অর্থাৎ এই যে একটি বাঁকানো তল, এখানে আনুভূমিক রেখার সাথে একটি কোণ তৈরি করে বস্তু গতিশীল আছে। তো এই অবস্থায় আমাদের সবার আগে বুঝতে হবে যে বস্তুর উপরে ক্রিয়াশীল বলটি কেমন। তা আমরা শুরু করি যে কিভাবে আনত তলের উপরে বস্তুর কাজটি করব। মনে করি এই যে একটা তল দেখলাম, এই তলটা হচ্ছে একটি আনুভূমিক তল অর্থাৎ হরাইজন্টাল প্লেন, যেখানে কোনো হেলানো তল নেই। কিন্তু এই তলটির সাথে যদি একটা কোণ তৈরি করে কোনো বস্তু এইরকম একটি পথে গতিতে থাকে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে আনত তল। তাহলে আনত তলে বস্তুর উপরে কি কি বল ক্রিয়াশীল থাকে সেটা আমাদের প্রথম গুরুত্বপূর্ণ বিষয়, এবং তার আগে বুঝতে হবে যে আনত তলটি আসলে কয় রকম। আনত তল মূলত হচ্ছে দুই রকম, একটি হচ্ছে ঘর্ষণ মুক্ত এবং আরেকটি হচ্ছে ঘর্ষণ যুক্ত। তো আমরা আলোচনা সহজ করার জন্য প্রথমে ঘর্ষণ মুক্ত একটি আনত তল নিয়ে কথা বলি। এই তলে আমরা একটা বস্তু রেখে দিলাম। এখন এই বস্তুর উপরে কোন বলটা কাজ করছে সেটা আমাদের সবার আগে চিন্তা করতে হবে, কারণ বস্তুর গতি বুঝতে গেলে আমাদের সবার আগে ধরতে হবে বল। আমরা জানি যে বস্তুর উপরে পৃথিবী সব সময় তার কেন্দ্রের দিকে একটি মাধ্যাকর্ষণ বল নিয়ে কাজ করে, কিন্তু এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে বলটি নিচের দিকে, বাট আনত তল অর্থাৎ আনত তলের যদি আমরা একটা নাম দেই, ধরলাম এবি, তো এবি তলের সাথে সে কিন্তু সরাসরি সোজাভাবে নাই, যেটা আনুভূমিক তলে থাকতো, একটু কোণাকোণি করে আছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই বলটা আসলে তার কোনো উপাংশে বিভাজন আছে কিনা, অর্থাৎ এই বলটা কিভাবে কাজ করছে, বা তার দুটি অংশ আমরা বের করবো। যেটা আমরা সবাই জানি যে কোনো বলকে আমরা পরস্পর লম্ব দুটি উপাংশে বিভক্ত করতে পারি। তাহলে আমরা এই বলের একটা উপাংশ আমরা পাবো হচ্ছে এইদিকে, যেটি হচ্ছে আনত তলের সাথে সরাসরি লম্ব বরাবর নিচের দিকে, এবং আরেকটি বল হচ্ছে এই দিকে, যেটি আমাদের এবি আনুভূমিক তলের সরাসরি সমান্তরাল। তাহলে আমরা এখন বের করব যে এই বল দুইটার অর্থাৎ এমজি বা মধ্যাকর্ষণ বল যে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল সেই দুইটা অংশের মান কত হতে পারে। শুরুতে আমাদের একটা কোণের বিষয় সলভ করতে হবে। এখানে আমরা যে কোণটি দেখতেছি আমরা খুব সহজেই হিসাব করতে পারবো যে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটি অবশ্যই থিটা হবে। এখন তাহলে আমরা জানি যে থিটার সাথে যেদিকে আমরা দিক ঠিক করলাম সেদিকে এমজির যে অংশ হবে সেটা হচ্ছে এমজি কস থিটা। এটা আমরা সবাই জানি ভেক্টরের উপাংশ নিয়ম থেকে। এখন আমরা দেখব আমাদের পয়েন্ট অফ কনসার্ন অর্থাৎ এই যে আনত তল এবি, সেই এবি বরাবর বলের কি অংশটা কাজ করছে, সেদিকে আমাদের কাজ করবে স্বাভাবিকভাবে এমজি সাইন থিটা। সো আমাদের প্রবলেম কিন্তু আসলে সলভড। আমাদের প্রবলেম যেটা ছিল যে বস্তু তো গতিশীল থাকবে এই এবি হেলানো তল বরাবর, তাহলে হেলানো তলে বস্তুর উপরে ক্রিয়াশীল বল আমরা পেয়ে গেলাম এমজি সাইন থিটা। হেয়ার কামস অ্যানাদার কোশ্চেন, এমজি কস থিটা তাহলে কি করবে? এমজি কস থিটাকে ব্যালেন্স করার জন্য আমাদের কাছে আরেকটি বল থাকবে যেটি বস্তুর উপরে সরাসরি লম্ব বরাবর অর্থাৎ হেলানো তলের লম্ব বরাবর কাজ করবে। আমরা সবাই জানি এই বলটির নাম হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। এখন সবার মধ্যে প্রশ্ন হতে পারে যে আমরা যখন স্বাভাবিকভাবে একটি আনুভূমিক তলে বস্তুর উপরে লম্ব প্রতিক্রিয়া চিন্তা করি তখন আমরা যেটা করি যে বস্তুর ওজন অর্থাৎ মাধ্যাকর্ষণ বল কাজ করে নিচের দিকে এবং লম্ব প্রতিক্রিয়া বল সরাসরি উপরের দিকে কাজ করে, কিন্তু এখানে কিন্তু এরকম হচ্ছে না। আমরা দেখতেছি না যেটা উপরের দিকে, এটা একটু হেলানো, বিকজ লম্ব প্রতিক্রিয়া বলের নিয়মটা হচ্ছে যে তলের উপরে বস্তুটি থাকবে। ফর এক্সাম্পল আমরা ধরি যে এই হচ্ছে আমাদের তল এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই তলের উপরে সে লম্ব, তাহলে এখানে আমাদের আনত তলটি হচ্ছে এবি, তাহলে এবির উপরে সে কিন্তু লম্ব বরাবর, বিকজ এখানে কিন্তু 90 ডিগ্রি আছে। সো লম্ব প্রতিক্রিয়া বল তার শর্ত ঠিক রেখেছে। তাহলে আমরা একটু হিসাব করি, এই যে লম্ব প্রতিক্রিয়া বল যেটাকে আমরা রিয়াকশন ফোর্স অথবা এন দিয়ে
যে কোনোভাবে আমরা ডাকতে পারি নর্মাল ফোর্স, এটাকে নর্মাল বলা হয় বিকজ ইটস পারপেন্ডিকুলার টু দ্য ইনক্লাইন প্লেন। এখন এই আর এবং এমজি কস থিটা পরস্পরকে কাটাকাটি করে ব্যালেন্স করে নাকচ করে দিচ্ছে। কেন নাকচ করে দিচ্ছে সেটার প্রশ্নের উত্তর হচ্ছে, যদি এই এমজি কস থিটা এবং আর অর্থাৎ এই দুইটা যদি সমান না হয় তাহলে কি হবে? তাহলে বস্তু হয় উপরের দিকে জাম্প করবে, তা না হলে এই তল বরাবর ভিতরের দিকে প্রবেশ করবে। যেহেতু কিছুই হচ্ছে না, সো এই দুইটা নিয়ে আমাদের কোনো হেডেক থাকবে না। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে বস্তু নিচের দিকে নামছে, তাহলে ক্রিয়াশীল বল একমাত্র হচ্ছে এমজি সাইন থিটা। তো আমরা এখন দেখব যে বস্তুর ত্বরণটা কিভাবে কাজ করে। তাহলে আমাদের উপরে যে বস্তু, সেই বস্তুর উপর একমাত্র ক্রিয়াশীল বল হচ্ছে এমজি সাইন থিটা, যেখানে থিটা হচ্ছে আমাদের আনত তল। এখন আমরা এই বস্তুটা কোন বেগে বা কোন ত্বরণে নিচের দিকে নামছে সেটা আমরা হিসাব করব। স্বাভাবিকভাবে আমরা জানি যে ত্বরণ হিসাব করার সিস্টেম হচ্ছে বস্তুর উপরে ক্রিয়াশীল যে বল সেটাকে কি দিয়ে ভাগ করতে হবে? ম্যাস দিয়ে বা বস্তুর ভর দিয়ে ভাগ করতে হবে। তাহলে থাকবে হচ্ছে শুধুমাত্র জি সাইন থিটা, অর্থাৎ বস্তুর উপর একমাত্র ক্রিয়াশীল যে ত্বরণ, যে ত্বরণের জন্য বস্তু নিচের দিকে গতিশীল হবে সেটা হচ্ছে এ জি সাইন থিটা। এখন আমরা একটি সমস্যা সমাধান করব যে বস্তু যদি উপর থেকে নিচে নামে তাহলে কোন ত্বরণে নিচে নামতেছে বা তার উপরে কি প্রভাব থাকবে। আমরা একটি গাণিতিক সমস্যা দিয়ে বিষয়টা শুরু করি। মনে করি একটি ব্লক স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে 30 ডিগ্রি কোণে আনত একটি তল বরাবর নিচে নামছে। তাহলে এই প্রথম যে সমস্যাটা সেটার আমরা সহজে এটা সমাধান করার চেষ্টা করি। একটি ব্লক 30 ডিগ্রি কোণে আনত একটি তল বরাবর নিচে নামছে। সো বিষয় হচ্ছে সে নিচে নামছে, তার মানে তার ত্বরণটা হচ্ছে নিচের দিকে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে ব্লকটির ত্বরণ কত হবে? উত্তর খুবই সহজ। আমরা জানি যে ত্বরণের মান হচ্ছে জি সাইন থিটা। বিকজ এখানে আরেকটা জিনিস আমরা বলে নেই, এই ত্বরণের সমীকরণে কোথাও কিন্তু বস্তুর ভর উপস্থিত নেই। তার মানে বস্তুটি হালকা নাকি ভারী এটা তোমাদের কারো ভাবা লাগবে না। ত্বরণ সবসময় জি এবং কোণের উপর নির্ভর করে। তাহলে আমরা যদি ধরে নেই যে জি এর মান হচ্ছে 9.8 এবং থিটার ভ্যালু আমরা দিয়ে দিই, তাহলে 9.8 টাইমস হাফ, ইট উইল বিকামস 4.9 মিটার পার স্কোয়ার সেকেন্ড। সহজে আমরা পেয়ে গেলাম বস্তুটি নিচের দিকে নামলে কোন ত্বরণে নামতে থাকবে। দ্বিতীয় কোশ্চেন, আনত তল বরাবর 200 মিটার নামার পর ব্লকটির চূড়ান্ত বেগ কত হবে? আমরা যদি 200 মিটার নামার কথা বলি তাহলে আমরা ধরতে পারি যে একটি আনত তল। সো আমরা মনে করি যে এবি হচ্ছে আমাদের আনত তল। এই আনত তলে একটি বস্তু আছে বা ব্লক আছে, ব্লকটি নামছে নিচের বরাবর। তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি যে এই দূরত্বটা হচ্ছে 200 মিটার। 200 মিটার দূরত্ব যখন ব্লকটি নামবে, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আমাদের আছে যেটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্থিরাবস্থা। স্থিরাবস্থা মানে কি? আমরা সবাই জানি স্থিরাবস্থা মানে হচ্ছে বস্তুর আদিবেগ শূন্য ছিল। অর্থাৎ বস্তু যদি নিচে নামে তাহলে বস্তুর বেগ কত হবে, ভি কত হবে? আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আমরা ইউ যেহেতু স্থির অবস্থা, তাহলে কি হবে? ইউ সমান হবে 0। সো এই টার্ম নিয়ে আমাদের কোনো কনসার্ন নেই। তাহলে এরপরে থাকবে হচ্ছে 2 ইন্টু এ। আমরা একটু আগে দেখেছি বস্তুটির নামে হচ্ছে কোন ত্বরণে 4.9 ইন্টু ডিস্টেন্স, সে কতটুকু নামবে? সে নামবে হচ্ছে 200 মিটার। তাহলে ভি স্কোয়ার আমরা একটা ক্যালকুলেশন করে দেখব যে মানটা আসবে হচ্ছে 1960। তার বলে ভি এর মান হবে √1916, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি এইরকম একটা ভেলোসিটি নিয়ে বস্তুটি নামবে। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে একটি বস্তু যখন হেলানো তল বেয়ে নামবে তখন তার শেষ বেগটা কত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে সমস্যাটি দেখলাম এটা হচ্ছে একটি ঘর্ষণবিহীন তলে বস্তুর আনত তলে বস্তুর গতি। কিন্তু যদি এমন হয় যে বস্তু একটি হেলানো তল বরাবর নামছে কিন্তু বস্তুর গতির বিপরীতে একটি ঘর্ষণ বল কাজ করছে, তাহলে বস্তুর গতিটি কেমন হবে? আমরা
পরবর্তী সমস্যায় পরবর্তী কোনো একটি দিনে ক্লাসে আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব যে যদি ঘর্ষণযুক্ত তল হয় তাহলে বস্তুর কেমন হবে, এবং বস্তুর উপরে যদি কোনো এক্সটার্নাল ফোর্স থাকে। আমরা আগের সমস্যা দেখেছিলাম বস্তুর উপরে একমাত্র ক্রিয়াশীল বল ছিল অভিকর্ষ বল, কিন্তু এখন আমরা বস্তুর উপরে যদি কোনো এক্সটার্নাল বল দিয়ে দিই, সাপোজ তোমরা দিয়ে দিলা যে এখানে হচ্ছে F = 20 নিউটন ফোর্স আছে, তাহলে বস্তুটা যে নামবে তার উপরে তার গতি কেমন হবে, তার বেগ কত হবে, তার ত্বরণ কত হবে। আশা করি আমরা পরবর্তী কোনো একটি সময় এই সমস্যা নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা ভালো থাকো এবং সবসময় মনে রাখবে বিজ্ঞান শিক্ষা হবে আনন্দের সাথে, অর্থাৎ বিজ্ঞান চর্চা আনন্দের সাথে হোক, বিজ্ঞানকে আনন্দ নিয়ে পড়তে হবে এবং এই আনন্দময় যাত্রার সাথে ব্ল্যাকবোর্ড পরিবার সবসময় তোমাদের পাশে থাকবে এবং আনন্দময় এই বিজ্ঞান যাত্রায় তোমাদের সাথে ব্ল্যাকবোর্ড পরিবার সর্বদাই পাশে থাকবে। সবাই ততদিন ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।